ফাটালেন তাতে কার্যত বিদ্ধ কিন্তু ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা। তিনি যেটা জানিয়েছেন যে আইএসএল কোনো লিগ নয়, অর্থাৎ ভারতের যে কোটি টাকার লিগ, যেটা ভারতীয় ফুটবলের কর্তারা এবং রিলায়েন্স ফাউন্ডেশন এই দুটি সংস্থা একযোগে হয়ে যে ফুটবলটা চালাচ্ছে সেটা কোনো লিগ নয়। কার্যত এই দাবি তুলে জাতীয় ফুটবলারদের মধ্যে একটা বড় প্রশ্ন তুলে দিলেন। পাশাপাশি আই লিগকেও সেইভাবে পাত্তা দিলেন না ভারতের বরখাস্ত হওয়া কোচ ইগর স্টিমাচ। কেন তিনি এই কথা বললেন? যে মানুষটা বিগত 5 বছর ধরে সুনীল ছেত্রী সহ ফুটবলারদের পেলেন, সেই ফুটবলারদের নিয়ে বিশ্ব মানচিত্রে ভারতের উত্থান তো করতেই পারলেন না, বরঞ্চ ভারতীয় ফুটবলকে 3 ধাপ নামিয়ে দিলেন। এই রকম একটা কোচকে যখন বরখাস্ত করা হয় তখন তার মুখে এই কথা মানায় কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের মধ্যে মণিময় বাবুকে, ক্রীড়া সাংবাদিক মণিময় দা, আপনাকে স্টুডিওতে অনেক স্বাগত। নমস্কার। ভারতীয় ফুটবল ফেডারেশন সবসময় বিদেশি কোচের উপর ধারাবাহিকভাবে আস্থা রাখছে বিগত 10 থেকে 15 বছর প্রায়। বব হাউটন ভারতীয় ফুটবলকে একটা অন্য জায়গায় কিছুদিনের জন্য নিয়ে গেছিল। তার আগে যদি আলোচনা করতে হয়, অনেক কোচেরা এসছে, স্টিফেন এর মতো কোচ এসছে, তিনিও কিছু করতে পারেনি, তাকে আবার নিয়ে আসা হয়েছে। তারপর ইগর। বিদেশি যারা কোচরা আসছে ভারতে, তারা কি হাওয়া খেতে আসছে, না সত্যি তাদের কাজ করার কোনো মানসিকতা আছে? আসলে আমি খুব অবাক হয়েছি যে ইগর স্টিমাচ যে মন্তব্যগুলি করেছেন, এই মন্তব্যগুলি কোনো প্রফেশনাল কোচ এভাবে করেন কিনা। আদৌ উনি ক্রোয়েশিয়া থেকে বোধহয় এসেছেন, ফলে ওরা তো প্রফেশনাল হওয়ার কথা। এই ধরনের প্রফেশনাল কোচ এভাবে করেন না। আমরা একবার 80 সালের পরে 9-এর দশকে আমরা যুগোস্লাভ একজন কোচকে পেয়েছিলাম, যার খুব ভূয়সী প্রশংসা সুব্রত ভট্টাচার্য থেকে আরম্ভ করে প্রত্যেকের। ভারতীয় ফুটবলের ওই সময় প্রথম, মানে ওই টাইমটাতে একটা ব্যাপক মোচড় এসেছিল। উনি চলে যাওয়ার পরে শারীরিক কারণেই চলে গেলেন। কিন্তু এই মুহূর্তে বুঝতে হবে যে ভারতীয় ফুটবল টোটাল প্রফেশনাল ফুটবলে এখনো যায়নি, আইএসএলকে মাথায় রেখেও বলছি। আর ভারতীয় ফুটবলের যে চেহারা, যদি আমরা মনে করে থাকি যে ইগর স্টিমাচ যদি মনে করে থাকেন যে ওনাকে নিয়ে আসা হয়েছিল ভারতীয় ফুটবলকে বিশ্বকাপে নিয়ে যাবেন, ঘটনাটা তা না। একদম এশিয়া কাপে তো ভারত ভালো ফুটবল খেলবে এইরকম প্রত্যাশা ছিল। এক্স্যাক্টলি, কারণ এই যে উনি যদি মনে করে থাকেন যে ওনার ওপর সাংঘাতিক ভরসা করা হয়েছে যে ভারতীয় ফুটবল ওয়ার্ল্ড কাপে খেলবে, বা আমাদের যে কোয়ালিফাইং ম্যাচগুলি যেগুলি আছে ওয়ার্ল্ড কাপের, সাংঘাতিক ফুটবল খেলবে ভারতীয়, তো ঘটনাটা তা না। আমরা চেয়েছিলাম, ভারতীয় ফুটবল ফেডারেশন নিশ্চিতভাবেই চেয়েছিল যে এশিয়ান ফুটবল মানচিত্রে ভারত একটা জায়গায় যাক, এই হচ্ছে উদ্দেশ্য। তার জন্য ওনাকে এশিয়াড পর্যন্ত, নেক্সট এশিয়ান গেমস পর্যন্ত তার সঙ্গে একটা চুক্তি করা হয়েছিল। এই যে বিষয়গুলি এখন যেগুলি উনি বলছেন, সেগুলি যদি আমরা ধরেও নিই উনি আলোচনার ভেতরে এর আগেও নিয়েছিলেন, কিন্তু প্রকাশিত হয়নি। এখন ওনাকে যেহেতু সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওনাকে যেহেতু দায়িত্ব থেকে সরে দেওয়া হয়েছে, এটা যদি প্রফেশনালিজম হয়ে থাকে যে আমাকে দায়িত্ব থেকে সরে দিলে আমি আক্রমণাত্মক মেজাজে খুলব, উনি ভারতের ইতিহাস জানেন না। উনি ভারতের মানুষের যে লড়াই করার আবেগটা উনি জানেন না। ভারত প্রথম এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন ফুটবল টিম। ভারত 1962-তে এশিয়ান গেমসে গোল্ড পাওয়া টিম, চুনি গোস্বামীর নেতৃত্বে, প্রথমটা ফেলেন মান্না। ভারত 1973 সালে এশিয়ান গেমসে, 74 সালে এশিয়ান গেমসে নইমুদ্দিনের ক্যাপ্টেন্সিতে ব্রোঞ্জ পাওয়া দল। 1982-তে শেষ মুহূর্তে, এই জায়গাটাই একটা রাখবো যে ভারতের একমাত্র দ্রোণাচার্য কোচ নইমুদ্দিন এবং সুব্রত ভট্টাচার্য, এই দুই কোচই কিন্তু ভারতীয় ফুটবলে তীব্র বিরোধিতা করে এই বিদেশি কোচদের, এবং তারা কার্যত হাওয়া খেতে আসে এবং ফেডারেশনের কর্তাদের থেকে একদম কোট আনকোট বলছি যে সুব্রত ভট্টাচার্য এরকম বহু ইন্টারভিউ দিয়েছেন যে ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তাদের কাছ থেকে কাঠমানি নিয়ে, আমি শব্দটা ইউজ করছি, কাঠমানি নিয়ে এই কোচেরা আসে। আদৌ কি এটা সত্য? এখন হচ্ছে কি, আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, সবটাই হচ্ছে ময়দানি চর্চার ভেতরে থাকে।
আর যে এই যে কোচরা যারা আসেন, অনেক কোচই এখন ভারতবর্ষের ভারতীয় ক্রিকেটে ভারতীয় ফুটবলে অনেক কোচই আছেন। যেমন উড়িষ্যা দলে একজন কোচিং করছেন লবেরা বোধহয়, একজন মানে সাজিও লবেরা। তারপরে চেন্নাই এফসির যিনি করছেন ওয়েনকো, তারপরে ম্যানুয়েল মার্কুয়েজ সম্ভবত গোয়া এফসি। এরা যে কোচিংগুলি করছেন, এরা আইএসএল এর যে স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী ওরা করে যাচ্ছেন। এর ভেতরে হচ্ছে এরা শুধু ভারতীয় ফুটবলারদের নিয়ে কোচিং করুন, আটকে যাচ্ছেন কোন জায়গায়? আইএসএল এর যদি চেহারা আমরা দেখি, বিদেশি ফুটবলাররা রয়েছে এখানে, ভারতীয় ফুটবলারদের অনেক ক্ষেত্রেই ওরা ছাপিয়ে যাচ্ছেন, অনেক বিশ্বকাপাররা খেলছেন, অনেক ক্ষেত্রে ছাপিয়ে যাচ্ছেন। ফলে এদের ব্যাপক পরিমাণে এদের সামনে সেই জিনিসটা ধরা পড়ছে না। একটা প্রশ্ন করবো, জাস্ট মানে প্রশ্নটা না করলেই নয়। দেখো, আইএসএল এ কিন্তু জিকের মতো কোচিং করিয়ে গেছে গোয়ার হয়ে। তো ফুটবল ফেডারেশনের কর্তারা যদি অপদার্থ না হতো, তাহলে অন্তত জিকোকে তো প্রস্তাব দেওয়া যেতে পারত। এডেলবেটে ছিল, এডেলবেটে এসছে গোলকিপার, ইজ দ্য মোস্ট ফ্যান্টাস্টিক গোলকিপার। এডেলবেটেকেও গোলকিপার কোচ হিসেবে তো প্রস্তাব দেওয়া যেতে পারত। এটা কি ভারতীয় ফুটবল ফেডারেশনের যারা কর্তারা এখন যারা চালাচ্ছেন, তাদের কি চূড়ান্ত ব্যর্থতা নয়? না, এটারও ব্যর্থতা আছেই। কেন বলছি? ভারতীয় ফুটবল আমরা কলকাতা বা বাংলা দেখে বলছি না। ভারতীয় ফুটবল, অশোক ঘোষের সময় ফুটবল নিয়ে যে ভাবনাটা হতো, সেই ভাবনাটা এই মুহূর্তে হচ্ছে না। শুধু প্রফেশনালিজমের দিকে যাচ্ছি, পয়সার দিকে যাচ্ছি। ঘটনা আইপিএল এর সঙ্গে আইএসএল এর তুলনা করে লাভ হবে না। আইপিএল যে জায়গায় গেছে, এই যে জায়গায় যে পয়সার দিক থেকে, সেখানে ফিরে আসতে এইখানে ফুটবল যাবে না, ওইভাবে ফুটবলকে ভারতীয়রা নেবে না। কিন্তু এই জায়গায় বাংলায় থেকে আইএফ এর সেক্রেটারি হিসেবে বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেক্রেটারি হিসেবে অশোক ঘোষের সময় ভারতীয় ফুটবল যে জায়গায় গিয়েছিল, সে জায়গায় তো নেই এখন। অস্বীকার করার কোনো উপায় নেই। 7-এর দশক 8-এর দশকে আমরা প্রচুর ভারতীয় ফুটবলাররা ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছে। সেইখানে এই বিদেশি কোচরা আনার পরিপ্রেক্ষিতে তাদের যা ঢেকুর, তাদের যা বদহজমের অবস্থা, এখানে আমাদের যে ফুটবলাররা তাদের নিয়ে তাদের তৈরি করে যাওয়ার মতো ক্যাপাবিলিটি নেই। আপনাকে একটু থামাবো। এই মুহূর্তে আমাদের নিউজ ভ্যানগার্ডকে ইন্টারভিউ দিয়েছেন মেহতাব হোসেন। এই যে ভারতীয় ফুটবলের যে বিতর্ক, সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় এবং ভারতের সবথেকে নির্ভরযোগ্য মিডফিল্ডার এই মেহতাব হোসেন। তিনি নিউজ ভ্যানগার্ডকে একান্ত সাক্ষাৎকারে কি বলেছেন, আসুন শুনি। আমি কোচ, আমি যেই স্ট্রেংথ নেবো সেই স্ট্রেংথের উপরে কাজ করব। কোন কি লিগ কি হয় দেখুন, আপনি তো ভেবে দেখে শুনে যান্ত্রিক ত্রুটির জন্য সিস্টেম বা আমাদের যে প্ল্যানিং, মেহতাব আমরা এই মুহূর্তে মেহতাব হোসেনের কথা আমরা শুনতে পেলাম না যান্ত্রিক ত্রুটির জন্য। আমরা কিছুক্ষণ বাদে আবার মেহতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, মেহতাব হোসেনের সঙ্গে তার মতামত নেব। মনিবাদা, এই যে ভারতীয় ফুটবল নিয়ে আমরা এত কথা বলছি, তোমার কি মনে হয় যে এই যে যারা কোচেরা আসে, তারা একদিনও এই যে মানে ছোট ছোট যে রাজ্যগুলি রয়েছে, নর্থ ইস্টের ফুটবল প্রচুর প্লেয়ার উঠছে আইএসএল এ, এইখানে প্লেয়ার দেখতে কি একদিনও এই স্টিমাচের মতো কোচেরা আসে? না, মুশকিলটা হচ্ছে কি, এই যে এই কোচরা শুধু আসেন, তাদের গুছিয়ে দেওয়া হবে ফুটবলার। উনি একটা অভিযোগ এনেছেন কালকে বা পরশুদিন, যে এই রিসেন্টলি ভারতীয় দল আন্তর্জাতিক ফুটবলের ওই কোয়ালিফাই ম্যাচ খেলার সময় তার কাছে তার যে ফুটবল দল গড়া হয়েছিল তাকে নিয়ে, সেই দলের বাইরে কর্মকর্তারা 3-4 জন ফুটবলারকে জোর করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বা হয়তো ধরে নিলাম ঢুকিয়ে দিয়েছে। এই যে 1-2 জন খেলোয়াড়কে ঢুকিয়ে দেওয়া বা বার করে নিয়ে যাওয়া ইত্যাদি বিষয় যে হঠাৎ করে আজকে হচ্ছে ভারতীয় ফুটবলে বা ক্রিকেটেও, এটা নতুন কিছু ঘটনা না, এটা কোনো বড় ব্যাপার। এগুলি হাস্যকর অভিযোগ, এগুলি একেবারেই চলে না। আমার অ্যাসোসিয়েশন চালাতে হবে, ফেডারেশন চালাতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ফেডারেশনে এখন যিনি সর্বময় কর্তা, তিনি একজন ফুটবলার।
তিনি এই দেশের একজন বিখ্যাত গোলকিপারের ভেতরের একজন, যতজন এসছে এই মুহূর্তে। ইনি খেলা বোঝেন না সেটা তো না, এর তাদের একটা মানে পরিচিতি রয়েছে, ফুটবল রাজনীতি তাদের করতে হয়, ফলে কিছু কিছু জায়গায় কোটার এদিক ওদিক করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু আমার কথা হচ্ছে আপনার কোচিংয়ে আমার দলটা মাঠে নেমে কি খেললো, সর্বশেষ বিষয়টা একটু থামাবো। আবারও আমরা মেহতাব হোসেনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, ভারতের নির্ভরযোগ্য মিডফিল্ডার মেহতাব হোসেন, তিনি নিউজ ভ্যানগার্ডকে কি জানিয়েছেন আসুন শুনি। আমি কোচ, আমি যেই স্ট্রেংথ নেবো সেই স্ট্রেংথের উপরে কাজ করব। কোন কি লিগ কি হয় দেখুন, আপনি তো দেখে শুনে আমাদের যে সিস্টেম বা আমাদের যে প্ল্যানিং আপনি দেখে শুনেই এসছেন। আপনাকে তো কেউ জোর করে ডাকেনি, আপনি সিভি জমা দিয়েছিলেন, আপনাকে নিয়ে আসা হয়েছে। তারপরে যখন টিম সাকসেস পাচ্ছে না তখন একটা প্লেয়ারকে টার্গেট করা বা প্লেয়ারের সম্বন্ধে বলা। তো আই থিঙ্ক যারা বড় কোচ হয় সবকিছু মানিয়ে নিয়ে কিভাবে ডেভেলপমেন্ট হবে সেভাবে আমাকে ফেডারেশনকে বলা আর সেভাবে ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, রেজাল্ট না পেলে কোচরা নিজের দায়িত্ব, নিজের ঘাড়ে দায়িত্ব নেয়, আর সাকসেস পেলে প্লেয়ারদের ঘাড়ে দেয় যে না আমার ফোর্থ প্লেয়ার যদি না খেলে কোচরা কিভাবে সাকসেস পাবে, তাই না? তো কোচের ম্যান ম্যানেজমেন্টটা হচ্ছে এভরিথিং, যে হাউ টু রিয়াক্ট, কিভাবে তুমি রিয়াক্ট করবে প্লেয়ারদেরকে, আর কিভাবে তুমি সাপোর্টার বা মিডিয়াকে রিয়াক্ট করবে। সবকিছু ব্যাপারটা হচ্ছে কি বলছি ব্যাপারটা, সবকিছু যদি আমি এক্সকিউজ দিতে রাখি, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার এই নেই, তাহলে যে স্যালারি উনি পান সেই স্যালারি হিসাবে কি উনি সাকসেস দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলেন আমি কি বলছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এক্সকিউজ না দিয়ে এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, ঠিক আছে, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, তা আমি যদি এটা ঠিক নেই ওটা ঠিক নেই সবসময় বলতে থাকি তাহলে কি করে হবে আপনি বলুন। তো সেক্ষেত্রে 5 বছর অতিক্রান্ত হলো, 5 বছর পর তিনি কিন্তু এই কথাটা বললেন, তাহলে তার আগে বললেন। হ্যাঁ, তো সেই জিনিসটাকে ক্ষেত্রে কি ইগোস্টিমা থাকার কারণে অনেকটা ক্ষতি হলো, সেটা সেই বিষয়ে আপনি কি বলবেন? ধরুন, আমি বলবো না যে উনি খুব খারাপ রেজাল্ট দিয়েছেন। টিম যে ফুটবলটা খেলেছে আমি অফকোর্স অ্যাপ্রিসিয়েট করব, টিম ভালো ফুটবল খেলেছে, রেজাল্ট পাইনি, কিন্তু এইটুকুই বলবো যে এক্সকিউজ দেওয়ার জায়গা নেই। তুমি কোচ, তোমার ঘাড়ে তোমাকে দায়িত্ব নিয়ে মানে দোষ নিতে হবে। আজকে 5 বছর হয়ে গেল, যখন তুমি বলছো আমাকে আরো সময় দাও, 5 বছর মানে ছোট গ্যাপ না, অনেক বড়। 5টা বছর অনেক বড়, ঠিক আছে? তো আমি মিডিয়াকে যখন বলছি একটা প্লেয়ার সম্বন্ধে, ঠিক আছে, বা আমি বলছি ফেডারেশনের এগেনস্টে, তা ওয়াই নট তুমি বিফোর ট্যাগ হওয়ার আগে তুমি বললে না কেন? তাই না? আর কিভাবে আমি ডেভেলপ করব, কিভাবে আমি আপনার ফুটবলটাকে, ইন্ডিয়ান ফুটবলের, সেইভাবে ফেডারেশনের সাথে কথা বলা উচিত ছিল। হ্যাঁ, কারণ দীর্ঘ মানে হিসেব করতে গেলে প্রায় 60 মাসের উপর তিনি গোটা ভারতের দলকে সাজিয়েছে। একটা কোচ পেপ গার্দিওলা ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডে ফুটবলটা চেঞ্জ করে দিয়েছে, যেখানে পাওয়ার ফুটবল হতো, যেখানে কিক অ্যান্ড রানে খেলা হতো, আজকে ও ফুটবলটা গিয়ে পুরোপুরি গ্রাউন্ডে তোমার টিকি টাকা ফুটবল খেলা, প্রত্যেকটা টিম বিল্ড আপ ফ্রম বিহাইন্ড, সব ঠিক আছে, সব খেলছে, ইন্ডিয়া টিম অনেকগুলো পাস খেলছে, কিন্তু যখন আমি রেজাল্ট পাচ্ছি না তখন ঘাড়ে আমার দোষ নেবো। ঠিক আছে, আমার কোনো ভুল ছিল, আমার কোনো মিস্টেক ছিল বলে আমি টিমটাকে সাকসেস দিতে পারি, এত কথা তো কেউ শোনো। আর স্যালারি যদি আপনি শোনেন বা স্যালারি আপনি যদি দেখেন, এটা হিউজ স্যালারি, full lakhs, not a matter of joke, was ঠিকই। তাহলে আমি ওইটাই বলছি, যেই কোচ বড় কোচ হবে না, সে কোনোদিন বলবে না
এইটা খারাপ ওইটা খারাপ, যেটা আছে আমার তার উপরেই আমি ওনাকেও দোষ দিচ্ছি না। আমাদের সিস্টেম ওনার বোঝা উচিত ছিল। আমার আসার আগে আমি এই ইন্ডিয়ান ফুটবলে কি আছে আর কি নেই ব্যাপারটা বুঝতে পারলেন। তখন আমি আসছি, আমি সবকিছু জেনে নেবো, জেনে নিয়ে তারপরে আসবো। আর যখন প্যাক করা হচ্ছে তার বিটুইন এই 5 ইয়ার্স এর মধ্যে আমি কেন বললাম না? তো সেক্ষেত্রে কি ভারতীয় ফুটবলের কর্মকর্তারা স্টিমাচের উপর সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী কি হয়ে পড়েছিল, যে যার কারণে এমনটাও হতে পারে? না, অফকোর্স ব্যাপারটা হচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের একটা শুধু কোচ না, আমাদের ভারতীয় কোচকে এডুকেটেড আরো বেশি যারা ফুটবল খেলেছে। আশা করি কথায় জানি না কত লোক শুনবে, যারা ফুটবল খেলেছে তাদের আমার মনে হয় ভালোভাবে বুঝিয়ে, ভালোভাবে তোমার নার্সারিং করে তাদেরকে লাইসেন্স দেওয়া উচিত যারা ফুটবল খেলেছে। আচ্ছা, তাহলে একেবারেই ময়দানের প্রফেশনাল ফুটবলের মতোই কথা বললেন মেহতাব হোসেন। তিনি যেটা জানালেন যে কোচের তো এটা আগেই বোঝা উচিত ছিল এবং তার পড়াশোনা করা উচিত ছিল। প্রফেশনাল ফুটবলে কোচেরা ব্যর্থ হলে সরে যেতে হয়, এটাই ফুটবলের ইতিহাস। স্কোলারি থেকে আরম্ভ করে অ্যালেক ফার্গুসন সবাই কিন্তু সরে গিয়েছে রেজাল্ট না দিতে পেরে। তাই তিনি আজকের এই যে মন্তব্য করলেন, কিভাবে দেখছেন? মানে তিনি কি ভারতীয় ফুটবলটাকে নিজের সম্পত্তি পেয়েছিলেন যে রেজাল্ট না দিতে পারলেও আরো 5 বছর থেকে যাব? না না, এটা তো আমি তো প্রথমেই বললাম উনি প্রফেশনাল কোচ কিনা। প্রফেশনাল কোচ আমি আরম্ভতেই বলেছি, আদৌ উনি প্রফেশনাল কিনা। প্রফেশনাল হলে ওনার সাফল্যের জন্য উনি ক্রেডিট যেমন পাবেন, ব্যর্থতার দায়ও নিতে হবে। এই জায়গায় স্টিমাচ সেটা করলেন না, তিনি আরও এক্সটেনশন চাইলেন যে তাকে আর দিতে পারে। এখন কথা হচ্ছে, আমি মেহতাব হোসেনের সঙ্গে একমত যে যেটা বললেন উনি, তোমাকে এসে প্ল্যানিং নিতে হবে। তোমার 5 বছরের কি প্ল্যানিং ছিল? আমরা তো কোনো প্ল্যানিং খুঁজে পেলাম না, অন্তত রেজাল্টের দিক দিয়ে প্ল্যানিং খুঁজে পেলাম না। মেহতাব কিন্তু বলেছেন প্রচুর টাকা আপনি স্যালারি ড্র করেছেন। এটাও ঠিক আছে। পাশাপাশি মেহতাব বলেছেন একদম ফুটবলের ডেভেলপ করতে পারেননি, ঘটনাটা তা না, করেছেন কিন্তু যে মাত্রায় করার দরকার ছিল সেটা হয়নি। আসলে হয় কি, এই সমস্ত আমরা তো বড় কোনো কোচকে ভারতীয় এরিনায় খুব একটা দেখিনি। অমল দত্ত দেখেছি, পিকে ব্যানার্জি দেখেছি, নঈমুদ্দিন দেখেছি, বা শেষে অনেক শেষের দিকে সুব্রত ভট্টাচার্যদের দেখলাম, তারপরে মৃদুল বা হ্যাঁ, এরা করেছে। এরা যে কোচিং করতেন, এরা তো একটা ফুটবলার সম্পর্কে জানবেন, তার ইতিহাসটা জানতেন। প্রদীপ ব্যানার্জি যখন এখানে কথাটা আগরতলায় যখন আসতেন, কথা বলতাম যখন, উনি তো তার ইতিহাস একদম একটা প্লেয়ারের ইতিহাস কয়েক পুরুষের কথা বলে দিতে পারতেন। নিজের কথা যেমন বলতেন, অন্যকে কম বলতে দিতেন, কিন্তু এই জায়গায় পুরো ইতিহাসটা বলে দিতে পারতেন। ফুটবলারদের যে কোনো খেলোয়াড়ের তার একটা ইতিহাস থাকবে। স্টিমাচ কি নিয়েছেন, কি নিয়েছেন? যেই মাত্র সুনীল ছেত্রী ছুটে গেলেন, ওর ফরওয়ার্ড লাইনের পরবর্তী বিকল্প কি উনি বলতে পারবেন? এখন বলতে পারবেন না, বলতে পারছিলেন না। এই যে চলে যাওয়ার পিছনে অনেক কিছু কারণ রয়েছে। কারণ সুনীল ছেত্রীকে ভিত্তি করে শুধু ভারতীয় দল তো না, এর পরিপ্রেক্ষিতে তোমার দ্বিতীয় লাইন আপ কি আছে, পরবর্তী সময়ে তুমি কাকে আনবে? আমাদের এইখানেই তো প্রশ্ন দেখো ময়দানের বাবলুদা কলকাতার ফুটবলের ইতিহাস, ভারতবর্ষের ফুটবলের ইতিহাস জানে। কোন জায়গাতে গেলে ট্রায়ালে ভালো ফুটবলার চয়েস করতে পারবে সেটা উনি বোঝেন এবং জানেন। কিন্তু এই যে বিদেশি কোটার কোটি কোটি টাকা খরচা করে যে কোচেদের নিয়ে আসছেন, তারা তো ভারতীয় ফুটবলের ফল জানেন না। এবং একটা ম্যাচ, আজকে আমি পড়ছিলাম যে স্টিমাচ একটা ম্যাচ দেখা যেখানে জাতীয় ফুটবলের দ্বিতীয় ডিভিশন যে লিগগুলো হয় বা তোমার হচ্ছে জোন ওয়াইজ যে লিগগুলো হয়, সেই লিগগুলো দেখতে গেছে, এইরকম একটা ম্যাচ দেখা। তাহলে এই যে একটা কোচ দীর্ঘদিন কোন লোকাল ফুটবলের সঙ্গে সম্পর্কে নয়, তারপর ভারতীয় ফুটবলের কর্তারা কি করছিলেন? সেই তো, সেখানেই তো প্রশ্নটা, যে আমি একটা এমন একজন কোচকে আনবো, তাকে এত টাকা খরচ করে দিচ্ছি, আমারই পকেটের পয়সা তো, যার ভারতীয় ফুটবল ফেডারেশনের কোনো প্রেসিডেন্ট বা সেক্রেটারির ব্যক্তিগত পয়সা না তো, ওদের জমিদারিরও পয়সা না। সুতরাং আমাদেরই টাকা যাচ্ছে। এখানে এর জায়গাটা কি হবে,
কি পদ্ধতিতে তিনি কোচিং করবেন বা কিভাবে করছেন তার একটা মনিটরিং হবে না। আমার আশ্চর্য লাগলো, যেটা কথা বলছিলাম যে উনি তো ফুটবল খেলেছেন, অশোক ঘোষ ফুটবল খেলেননি। অশোক ঘোষ ফুটবল রাজনীতিটা বুঝতেন এবং অ্যাডমিনিস্ট্রেশনটা বুঝতেন। তাকে যারা সাহায্য করতেন, চুনী গোস্বামীও ছিলেন, চুনী গোস্বামীও মোহনবাগানের অ্যাডমিনিস্ট্রেশনে এসেছিলেন, দীর্ঘদিন থাকতে পারেননি। ধীরেন্দ্রে ওরা ব্যাপক বড় ফুটবল খেলেছেন তা না, কিন্তু তাকে যারা সাহায্য করতেন এরা তো ফুটবল ঘরানার লোক, সবাই তাকে সাহায্য করতেন, ওরা নিতেন। কিন্তু এখানে তো কল্যাণ চৌবে নিজেই একজন দুর্দান্ত ফুটবলার, উনি কেন এগুলি ধরতে পারলেন না? এখন ছাঁটাই করে দিতেই পারেন। ওনার পারফরমেন্স না থাকলে ইগারের যে সমস্ত কথা উনি ভারতীয় ফুটবল নিয়ে বলছেন, উনি কিছু কথা তো সত্যি, হ্যাঁ একদম ঠিকই বলেছেন। এবং সবচেয়ে বড় কথা কি, ত্রিপুরার সঙ্গে ব্রাজিলের ফুটবল খেলতে হবে, তার জন্য কোনো আলাদা কোনো গণৎকারকে বসাতে হবে না ফুটবলের রেজাল্ট কি হবে। ইগার যে ভারতীয় দলের ফুটবলের দায়িত্ব নিয়েছিলেন, ওনার কাছে আমরা কেউ আশা করিনি উনি ভারতীয় দলকে বিশ্বকাপে নিয়ে যাবেন, আমরা এটা আশা করিনি। আমরা যেটা আশা করেছিলাম একটা ভালো ফুটবল খেলবে ভারতীয় দল। একটু এইখানে একটু যাব যে আন্ডার 17, আন্ডার 19 এই দুটো দলকে কিন্তু জাতীয় দলের কোচের দেখা উচিত নিশ্চয়ই, এবং জাতীয় দলের কোচ সেই জায়গাতে মাঝে মধ্যে যাবে, আন্ডার 19, আন্ডার 16, হ্যাঁ অনূর্ধ্ব 21ও তার যাওয়া উচিত, এবং সেইখানে গিয়ে তার দেখা উচিত কোন প্লেয়ারটা আমি আগামী 3 বছর পরে টানবো। সেই জায়গাটা তো করেনি। তাহলে এই যে মনিটরিং নেই, দীর্ঘদিন মনিটরিং এর অভাব, এই মনিটরিং এর অভাবের জন্য কি ভারতীয় ফুটবলের যারা কর্তারা রয়েছেন তাদের কি আবার সরে যাওয়া উচিত না? সবটাই কি কোচের দায়? এখন এটাই তো প্রশ্নটা উঠবে, দেখেই তো আসলে সমস্ত দায়টা কোচের উপর দিয়ে দেওয়া, মানে কোচ হচ্ছে বলির পাঠা হলো। এখন কোচ তো দায়িত্ব আছেই, কোচ তো দায়িত্ব নেবেনি, যেহেতু উনি রেজাল্ট পাননি ওনাকে সরিয়ে দিল, লেটা চুকে গেল। কিন্তু এখন কথা হচ্ছে যে এই যে দায়িত্বগুলি করলেন, আপনি রোভার্স কাপের দেখেছেন কিনা, আপনি ডুরান্ড কাপ কি পর্যায়ে দেখেছেন, আপনি এতগুলি, তার সন্তোষ ট্রফি কিভাবে দেখছেন, আপনি আইএফএ শিল্ড কিভাবে দেখছেন, তারপরে যেখানে ডুরান্ড কাপ কিভাবে দেখছেন, ফেডারেশন কাপ কোন জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে কি কি প্লেয়ার কালেকশন হচ্ছে, আপনার কারা কারা এই যে ফুটবলার বাছাই করার দায়িত্বে কারা কারা আছে, তারা কি কি কাজ করেছে গত 5 বছর স্টিমাককে সাহায্য করার জন্য, স্টিমাচকে সাহায্য করার জন্য তারা কি কি করেছেন তারও তো একটা মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, মূল্যায়ন করতে হবে তাকে। শুধুমাত্র টাকা দিয়ে গেলাম, শুধুমাত্র কিছু টুর্নামেন্ট করে গেলাম, তার রেজাল্টটা কি আপনি দেখবেন না? এই জায়গাতে ভারতীয় ফুটবল ফেডারেশন কোন জায়গায় রয়েছে তার ব্যাখ্যা দেবে কে? এর ব্যাখ্যা দিতে হবে। শুধুমাত্র কোচ তো নিজে গোল করবেন না। হ্যাঁ, এই মুহূর্তে একটু থামাবো আমরা, আরো একবার চলে যাব ভারতের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দীর কাছে আমরা যাব। সন্দীপ নন্দীও আমাদের কিছু কথা জানিয়েছেন ভারতীয় ফুটবল নিয়ে। আমরা সন্দীপ নন্দীর কথা শুনবো। ভারতের প্রাক্তন গোলরক্ষক এবং জাতীয় দলের একসময় অধিনায়ক ছিলেন, দুর্দান্ত গোলকিপার ছিলেন তিনি ভারতীয় ফুটবলের। আসুন আমরা শুনে নিই সন্দীপ নন্দী কি বলছেন। বলেছে যে আইএসএল এবং যে আই লিগ আছে সেইগুলো সমস্তগুলো কোনো টুর্নামেন্ট নয়। তো এই যে এইরকম মন্তব্যটা কিরকম? উনি তো দেখুন, উনি আমার কাছে, আমি জানি না, উনি অনেক বড় প্লেয়ার ছিলেন, হ্যাঁ, কোচ যত বড়ই হোক, তার এখন সব বিভিন্ন রকম দিক উনি তুলে ধরছেন। আমার কাছে এখনই একটা এলো, মিডিয়াতে নাকি বলেছেন, ঠিক আছে, যে সুনীল ছেত্রী অনেক রকম ইয়েতে ইনভলভ করতো, হ্যাঁ, ওর এত ফ্রিডম ওকে দেওয়া হয়েছিল যার জন্য আমার যেটা সিস্টেম সেটা আমি কাজ করতে পারিনি। তাহলে সে কি ধরনের একটা ব্যক্তিত্ব যে একটা প্লেয়ার তাকে তার সিস্টেমটাকে চেঞ্জ করে দিচ্ছে আর সে সেটা মেনে নিচ্ছে? তার মানে নিশ্চয়ই তার কোনো স্বার্থ ছিল। 5 বছর ধরে তার কোনো নিশ্চয়ই স্বার্থ ছিল। আজকে ইন্ডিয়াতে কোনো কিছু টুর্নামেন্ট নেই, ইন্ডিয়ার কোনো পরিকাঠামো নেই, তাও তো উনি 5 বছর এখানে পড়েছিলেন। উনি আমাদেরকে রং মানে কি বলবো, ওটা বুঝে গেছেন যে আমরা মানে একটু ওই ফরেনার প্রীতি মানুষ, আমরা সব ফরেনারদের তেল দিতে আমরা থাকি, বুঝেছেন। সেই জন্য কিন্তু আমাদেরকে মানে চোখে ওই সর্ষের দিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছেন, যে আমি মানে ভুলভাল বুঝিয়ে উনি বলেছেন যে আমি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাবো, এই করাবো। এতদিন তো আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন।
কারণ বুঝেছি যে আমাদের এখানেই আমি রাজত্ব করে আমি খাচ্ছি। আজকে কম পয়সার স্যালারি ছিল না। আজকে আমাকে আপনি বলুন, আজকে যদি সে বড় লেভেলের কোচ হোক, তার সাপোর্টিং স্টাফ গুলো কি আপনি দেখেছেন কোনোদিন? হ্যাঁ, আজকে তার সাপোর্টিং স্টাফ গুলো সব 70 বছর বয়স ছিল লোক। আর গোলকিপার কোচ, আমি 4 বছর ধরে বলে যাচ্ছি সব বিভিন্ন জায়গায়, আমার কাছে ভিডিও আছে, আমি নিজে প্রুফ আমি দেখেছি। হ্যাঁ, গোলকিপার কোচের কাজ কি? গোলকিপার কোচ অ্যাক্টিভ হতে হয়। গোলকিপার কোচের কাজ হচ্ছে মিনিমাম তো তাকে বল মারতে হবে। সে যতই জাতীয় এক্সপিরিয়েন্স হোক, যাই হোক, কিন্তু সে তো আর হেড কোচ নয়। সে আজকে দিনের শেষে মাঠের বাইরে বসে স্ট্র্যাটেজি বানায় না। হেড কোচকে মাঠে নেমে তাকে গোলকিপারদের প্র্যাকটিস দিতে হয়, তাকে ডেমনস্ট্রেশন দেখাতে হয় যদি গোলকিপার কোনো মিস্টেক করে। আজকে একটা গোলকিপার কোচ 4 বছর ধরে এই গোষ্ঠী মাছ এনে রেখেছিল, যে প্রপারলি হাঁটতে পারে না, হাত দিয়ে বল দেয়। তাহলে আজকে তো সে আমাদেরকে চিটিং করেছে। আমার মনে হয় এআইএফএফ এর উচিত যে ওর নামে ইয়ে করা, যে মানহানি মামলা করা, যে ও আমাদেরকে চিটিং করেছে। একটা এই ধরনের একটা ও দেখেছে আমাদের এই ধরনের পরিকাঠামো, তাই ওই ধরনের প্রোফাইলকে এনে আমরা দিনের পর দিন আমাদেরকে চিটিং করে গেছে। আমাদের দেশে কি গোলকিপার কোচের অভাব আছে? প্রোফাইল নেই। আজকে সে কত হিউজ টাকা, আমরা বার করুন না, আমি লিখুন, আমি তো সব রিপোর্টারকেও বলেছি। আমি তো এই 4 বছর থেকে, আমি একটা ন্যাশনাল প্লেয়ার, আমি নিজে প্রফেশনাল কোচিং এর জন্য আমি রেডি, আমি তৈরি হচ্ছি, সব রকম লাইসেন্স করার চেষ্টা করছি। আমি এখন লেভেল 3 লাস্ট পর্যন্ত করছি, কিন্তু আমরা জায়গা পাচ্ছি না। আজকে তারা তাদের লোকজনকে নিয়ে এসে, তাদের বন্ধু বান্ধব একটা তাদের দেশে কাজ পায় না, আর তারা ইন্ডিয়াতে পড়ে আছে শুধুমাত্র ডিউ টু আখের গোছাচ্ছে। আর আজকে যেই জবটা চলে গেছে, এখন বিভিন্ন রকম এক্সকিউজ দিচ্ছে। তো ওদের লজ্জা হওয়া উচিত যে নিজের দেশে বা অন্য যেখানে উন্নত জায়গায় তারা কাজ পায় না, তারপরেও তারা বড় বড় ডায়লগ মারছে। এটাই আমার প্রতিক্রিয়া। তো আমাদের মনে করি, আমি অনেকদিন ধরে এটা বলে যাচ্ছি, আমাদের মানে এখন ফুটবলের যে ধরনের কর্তা ব্যক্তি আছে, কি আমাদের মতো যারা ইন্ডিয়ান কোচরা রয়েছে, অনেক জুনিয়র প্রোফাইল এখন এসে গেছে। সকলেরই একটা সজাগ একটা হওয়া উচিত। এটা একটা সঠিক সময় আমি মনে করি। ইন্ডিয়ান ফুটবল কিন্তু অনেক বাজে দিকে চলছে। এই আফটার আইএসএল আসার পরে ফরেনাররা রাজ করছে, নট অনলি প্লেয়ার, কোচরা। আমি যখন টপ লেভেলে খেলেছি, আমাদের সময়ে কোচ আসতো বিদেশি কোচ, শুধু সিঙ্গেল কোচ আসতো। এখন আসছে 10 জন মিলে আসছে। আজকে আপনাকে একটা উদাহরণ বলছি। আমার 3 বছর আগে আমি আইএসএল এ কন্ট্রাক্ট আমার একটা জায়গায় হয়ে গেছিল, কিন্তু ডিউ টু লেভেল 2, মানে আমার গোলকিপার লেভেল 2 লাইসেন্স থাকার জন্য আমি করতে পারিনি। তখন নাকি বলা হয়েছিল আইএসএল থেকে লেভেল 2 এলিজিবল নয়, ঠিক আছে? কিন্তু আজকে আমি লেভেল 3 কোর্স হচ্ছে, সেই লেভেল 3-তে 3খানা ফরেন কোচ আছে যারা ইন্ডিয়াতে এখন কাজ করছে বর্তমানে। তারা কি করে আইএসএল এ কাজ করলো? আজকে সে লেভেল 3 করছে আমাদের সঙ্গে, তার মানে লেভেল 2 আছে, সে লেভেল 2 নিয়ে আইএসএল এ কাজ করছে। আর অথচ আমাদের মতো প্রোফাইলকে এক্সকিউজ দিয়ে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তো যেটা চলছে ইন্ডিয়ান ফুটবলে খুব বাজে চলছে। আজকে আমি বললাম তো, একটা আইএসএল টিমে দেখুন 10টা করে তার স্টাফ নিয়ে এসছে। সেই 10টা স্টাফের মধ্যে কজন যোগ্য দেখুন। কিন্তু এটা কি চলছে, এর ভেতরে নিশ্চয়ই কোনো রকম ভাবে কিছু ইন্টেনশন আছে, এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা স্বার্থ এর মধ্যে জড়িত আছে, তাই এটা চলছে। এটা কিন্তু আগে ছিল না। তাহলে আমাদের দেশের লোকরা, আমাদের দেশে যারা আগে ভালো লেভেলে ফুটবল খেলেছে, যারা কোচিংটাকে প্রফেশন হিসাবে নিতে চাইছে, তারা তাহলে কবে জায়গা পাবে? আজকে তাদের যদি 10 জন মিলে তারা যদি তাদের লোকজন নিয়ে চলে আসে, তাহলে আমাদের ছেলেরা কোথায় করবে? আমাদের ছেলেরা কোনো জায়গা নেই। ইভেন ইউথ ডেভেলপমেন্টে দেখুন, সেখানেও ফরেনার ঢুকে যাচ্ছে। ওই হেড ফরেন কোচ তাদের সব স্টাফ নিয়ে এসে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা মানে জেগে জেগে ঘুমাচ্ছি। এটা যদি একটা আন্দোলন না হয়, এটা যদি একটা বিপ্লব না হয়, ইন্ডিয়ান ফুটবল একদম তলানিতে এসে ঠেকবে। এর থেকে হচ্ছে আরো ঠেকবে। এটা আমার মনে হয় ইমিডিয়েট এটা চিন্তা ভাবনা করা উচিত। তো এটা দেখা যাক। থ্যাংক ইউ দাদা, মেনি থ্যাঙ্কস আপনাকে। আমরা শুনছিলাম ভারতের প্রাক্তন ফুটবলার, জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দী, যাকে ময়দানের বাজ পাখি বলা হতো, তিনি কিন্তু বিস্ফোরক বয়ান দিলেন নিউজ ভ্যানগার্ডকে। এবং ভারতীয় ফুটবলে
কোট আনকোট হয়তো কাটমানি তত্ত্বটা বললেন না, কিন্তু কাটমানি তত্ত্ব যে ভারতীয় ফুটবলে রয়েছে সেটা কিন্তু পরিষ্কার তিনি বুঝিয়ে দিলেন। এবং তিনি বোঝালেন যে 70 বছরের বয়স্ক গোলকিপার কোচ যিনি ঠিকমতো হাঁটতে পারেন না, তিনি ভারতীয় দলে রাজত্ব করছেন। আমি বলছি না, সন্দীপ নন্দী বলছেন। কি বলবেন? 70 বছরের যারা, শুধু গোলকিপারের কথা, গোলকিপার তো হাঁটতেই পারেন না বলছেন, গোলকিপার কোচ যিনি, উনি হাঁটতে পারেন না, উনি মাঠের বাইরে থেকে কোচিং করেন। আর সাপোর্ট স্টাফ যারা এসেছে তাদের অন অ্যান অ্যাভারেজ বয়স হচ্ছে 70। তো ভারতবর্ষ জায়গাটা কাদের জায়গাটা? রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা পুনর্বাসন ক্ষেত্র। পৃথিবীর সমস্ত জায়গা যারা ফুটবলের ক্ষেত্রে অন্তত এটা পুনর্বাসন ক্ষেত্র হলো নাকি? ঠিকই বলেছেন সন্দীপ নন্দী, যে এই যে বিষয়গুলি ভারতবর্ষের এই ফুটবল ফেডারেশনকে সামনে রেখে অনেক মানুষ করে খাচ্ছে, এটা বিদেশেও ছড়িয়ে গিয়েছে। আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, আইএসএল খেলাটা অগ্রগতি হয়েছে বলে যদি কেউ বলেন, আমি সেটার সঙ্গে একমত না। বললেন বিদেশি, আমার কথাটাই বললেন যে বিদেশি কোচ আর বিদেশি ফুটবলারদের জন্য হচ্ছে সেটা। আমাদের দেশে যোগ্য কোচ আছেন, ওই দেশে যারা চান্স পাচ্ছে না, যারা পুরে কমে খেতে পারছে না, তাদের কাছে ভারত হচ্ছে একটা পুনর্বাসন কেন্দ্র। এটা আমি স্পষ্টই বললাম যে এটা কি রিহ্যাবিলিটেশন সেন্টার নাকি? তাহলে ফেডারেশন কি করছেন? এই যে 70 বছরের বৃদ্ধটাকে নিয়ে এসেছেন, গোলকিপার যে দেখতে, একটু আগে যেটা বললাম যে মনিটরিং নেই, কিন্তু যা খুশি তা চলতে শুরু করেছে। এই যে জায়গাটায়, এই যে ওদের চোখে পড়লো, ফুটবলারদের চোখে পড়লো, ওরা হয়তো সরাসরি কিছু বলতে পারেন না, কারণ তাদের সামনে একটা স্কোপ রয়েছে। অযথা কার সঙ্গে ঝামেলায় কেন যাবেন ওরা? আজকে ক্ষোভের থেকেই কথাটা বলেছেন, যেহেতু ইগার তার নিজস্ব বক্তব্যে এনেছে ভারতীয় ফুটবলের এগুনোর সম্ভাবনা না, সেটা আমরা বুঝেছি। তোমার মতো মানুষ যদি দীর্ঘদিন 5 বছর ধরে যদি থেকেই থাকো, এই হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, তা কি করে ভারত এগোবে? কি করে সম্ভব? এখন ক্র্যাচ নিয়ে যে গোলকিপারকে কোচিং করার জন্য এলো, তুমি জানো না ও ক্র্যাচ নিয়ে হাঁটতে পারে না, তো তুমি আনলে। সর্বোপরি ভারতীয় ফুটবলের যে কর্মকর্তারা এইগুলি দেখে কিছু বললেন না, তার মানে কি? সন্দেহ আসছে এই টাকার ভেতরে কোথায় কোথায় কি কি যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই যে ইগারের বিষয়ে যে সিদ্ধান্ত ফুটবল ফেডারেশন নিলেন, আমরা হয়তো এক্ষুনি সেই দাবিটা করছি না, এটা নিয়ে একটা তদন্ত হোক। এবং এই ভারতের ফুটবল এবং বিভিন্ন প্রদেশের যারা ফুটবল কর্মকর্তা, যারা ফুটবল চালায়, তাদের ফুটবল সম্পর্কে কোনো জ্ঞানই নেই। শুধুমাত্র রাজনৈতিক বদন্যতায় তারা বিভিন্ন পদ পেয়ে যান। এমনও মানে ফুটবলের সভাপতি আঞ্চলিক ক্ষেত্রে জানি, যাদের ফার্স্ট 11 ভারতের বলতে পারবে না, ভারতের ফার্স্ট 11 বলতে পারবে না, কিন্তু তারা রাজনৈতিক বদন্যতা নিয়ে তারা এক একজন ফুটবলের সভাপতি। একদম এই মুহূর্তে যদি আমরা বলি, আমরা 82 সালে যে সর্বশেষ যে এশিয়াডে আমরা ভয়ঙ্কর ফুটবল খেলেছিলাম, খুব দারুণ ফুটবল খেলেছিলাম, সৌদি আরবের কাছে শেষ সময় 2 মিনিট আগে কম্পটন দত্তের একটা মিস কিক থেকে আমরা গোল করে হেরে গিয়েছিলাম, বাদে কিন্তু সেবার ফুটবল খেলেছিলাম, আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছিলাম। নেহেরু কাপে আমরা হারিয়ে দিয়েছিলাম গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা দলকে, চীনের সঙ্গে 2-2 ড্র। এই বিষয়গুলি আমরা তো ভুলিনি। ভারতীয় ফুটবল একটা জায়গায় আছে, সেটাকে ভুল পথে চালিত করবার জন্য যারা ফেডারেশনে রয়েছেন তারা ব্যাপারটা বুঝুন, ভুল পথে চালিত করবেন না। ভারতীয় ফুটবলকে বাঁচাতে পারে এখন লোধার মতো একজন ব্যক্তি, যারা আবার একটা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে এই ভারতীয় ফুটবল ফেডারেশনের মাথার উপর যারা বসে রয়েছে, যাদের ফুটবল সম্পর্কে কোনো জ্ঞান নেই, ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে কোনো জ্ঞান নেই, বিশ্ব ফুটবলের যে মানচিত্র তা নিয়েও বিন্দুমাত্র জ্ঞান নেই। শুধুমাত্র রাজনৈতিক বদন্যতার কারণে তারা বিভিন্ন ফুটবলের যে চেয়ার, সেই চেয়ারে বসে রয়েছে। তাদের যদি না তাড়ানো যায়, শুধুমাত্র একটা স্টিম ম্যাচকে বলির পাঠা করে আদতে ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে না। বিশ্ব ফুটবল তো দূরে থাক, এশিয়া ফুটবলের মানচিত্রে ভারত আগামী 10 বছরেও কিছু করতে পারবে না। এবং ভারতীয় ফুটবলের যে কাটমানির তত্ত্ব, সেই কাটমানির তত্ত্ব নিয়ে সন্দীপ নন্দী যেভাবে বিস্ফোরক বয়ান দিলেন, তাতে এতদিন আমরা জানতাম যে রাজনীতির যারা নেতা বা নেতা মন্ত্রী তারা একমাত্র কাটমানি খায়, কিন্তু এখন মাঠের রাজনীতিতেও কাটমানি শব্দটা কোথাও একটা জড়িয়ে যাচ্ছে।
যেটা ভারতের ফুটবলের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, তবে স্টিভ ম্যাচদের মতো যাতে কোচ আর ভারতে না আসে তার জন্য সব রকম চেষ্টা করা উচিত ভারতীয় ফুটবল ফেডারেশনের। ভারতের থেকেই খুঁজুক। এবং ভারতের কোচ এই সন্দীপ নন্দীদের মতো বাজ পাখিরা যদি চলে আসে, অন্তত 70 বছর বয়সী যে সমস্ত গোলকিপার কোচ ভারতে এখন কোচিং করাচ্ছে তাদের থেকে অনেক বেটার করাবে বলেই মত ফুটবল প্রেমীদের। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।